বাজারে শোনা যাচ্ছে ফুলকপির চাহিদা এবার অনেক বেশি। হারটা ভীষণ সুন্দর। তুমি আমাদের ঘর কেড়ে নিলে কেন? শুনলাম বাজারে এখনো ফুলকপির বেশ চাহিদা। বউ যে ফুলকপি নিয়ে যেতে বলেছে। এই ভিটে বাড়ি ছাড়া যে আর কিছুই নেই আমাদের। আমি একে একে সব ফুলকপি তুলতে চাই। গাঙের পাশে ফুলকপির বীজ রোপণ করব। মালতী, এই শাড়িগুলো আজ হাটে নিয়ে যাব। দেখো না কি সুন্দর এই শাড়িগুলো, যে দেখবে তারই পছন্দ হতে বাধ্য। এত সুন্দর শাড়ি থেকে চোখ ফেরানো দায়। হ্যাঁ গো, সত্যি তোমার শাড়িগুলো ভীষণ সুন্দর। আমার মনে হচ্ছে আমি নিজেই কিছু সরিয়ে রেখে দেই। তোমার শাড়ির রং, বুনন সবই আলাদা। আমি জানি আজও দোকানে ভিড় হবে। বাবা, আমি কিন্তু আজ তোমার সাথে হাটে যাব। আমি দেখব তুমি কিভাবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো বিক্রি করো। আমি ক্রেতাদের কাছে বলবো, এসে দেখুন আমার বাবার দোকানের শাড়ি সবচেয়ে সুন্দর। এই তিন্নি, তুই একা যাবি নাকি? আমিও যাব তোর সাথে। জেঠু জেঠু, নিয়ে চলো না গো আমাদের। দোকানে অনেক কাজ থাকে রে মা। তাছাড়া আমি ওখানে সারাদিন থাকবো, সন্ধ্যায় বাড়ি ফিরবো। তোরা এতক্ষণ ওখানে থাকতে পারবি? খানিকক্ষণ বাদেই তো তিরিং বিড়িং শুরু করবি দুটোই বাড়ি ফেরার জন্য। হ্যাঁ, তোদের দোকানে গিয়ে কাজ নেই, এখানেই দুজনে খেলা কর দেখি। নইলে আবার তোর বাবা জানলে বোক বেড়ে লাবনি। তুমি যে ঠিক বলেছো মালতী, তবে আমি এখন দোকানে যাই, নইলে আবার দেরি হয়ে যাবে যে। হ্যাঁ যাও, তবে দেরি করো না। ওগো শুনছো, আজ আমার হারান দাদা হাঁটে গেছে। তার শাড়ির এত নাম ডাক হয়েছে যে লোকজন আগে ভাগেই গিয়ে লাইনে দাঁড়ায়। যেন হাটে আর শাড়ির দোকান কারোরই নেই। হারানের দোকান থেকেই শাড়ি কিনতে হবে। শুনেছি, কিন্তু কি জানো তো, তোমার দাদা শুধু নাম করেনি, পরিশ্রমও করেছে। দিনরাত খেটে মানুষ যদি ফল পায়, তাতে হিংসে করার কি আছে? আচ্ছা বলো তো, ভাইয়ের শোক কি আমার চোখে সহ্য হয়? আমি তো ওর চেয়ে কম কিছু নই, অথচ আমার ঘরে সব অভাব। সব যে ভাগ্যের দোষ রে গিন্নি। কেবল ভাগ্যকে দোষ দিলে চলবে না। তুমিও সৎ পথে কষ্ট করে খেটে খাও, তবে তুমিও ফল পাবে। তোমার দাদা কিন্তু সৎ পথে চলেছে, তাই ওর সম্মানও আছে। না, সম্মান সবই দাদার চালাকি। ওর দোকান, জমি, লোকজনের সুনাম সব আমার চোখে লাগে। মনে রেখো, ভাইয়ের সুখে হিংসে করলে আমাদের সংসারে শান্তি আসবে না। তার চেয়ে ওর মতো হতে চেষ্টা করো, তবে যদি আমাদের কিছু উন্নতি হয়। চেষ্টা? হ্যাঁ, চেষ্টা তো করতেই হবে। আমি থাকবো অভাবে আর ও থাকবে সুখে, এটা তো হতে দেওয়া যায় না। আসেন আসেন, খাঁটি পাকা সুতো দিয়ে বোনা শাড়ি, মজবুত, রং টেকসই, দাম একেবারে সাধ্যের মধ্যে। দেখে যান শাড়িগুলো, দেখলেই পছন্দ হবে। বাহ, কাপড়টা কত নরম, বুননটাও খুব শক্ত। ভাই, কত দাম নেবেন? দামটাও সাধ্যের মধ্যে, দাম মাত্র 400 টাকা। আমি চাই গরিবরাও জামদানি শাড়ি পরতে পারুক। বাজারে তো সব ভেজাল জিনিস পাওয়া যায়, কিন্তু আপনার শাড়ি একেবারে খাঁটি। এই জন্যই লোকজন আপনার নামে ভরসা করে। আর আমরা সকলে এত দোকান থাকতেও আপনার থেকে শাড়ি কিনে স্বস্তি পাই। খারাপ শাড়ি দিলে হয়তো কিছু টাকা বেশি লাভ হবে, কিন্তু উপরওয়ালাকে কি জবাব দেব? মানুষ ঠকিয়ে বেশি লাভ করার থেকে অল্প লাভে আমি খুশি থাকি। এই নিন টাকা। আপনার মতো মানুষ থাকলে বাজারে আমাদের ঠকতে হতো না, আমরাও সঠিক দামে পণ্য পেতাম। বিধাতা, তুমি আমার পরিশ্রমকে আশীর্বাদ করেছো। আমি চাই শুধু সৎ পথে চলতে। আজ হাটে দেখলাম লোকজন দাদার দোকানে ভিড় করছে। তার শাড়ি বিক্রি হলো, ওর দেদারসে মানুষ কিনছে। মানুষ ওকে কেমন সম্মান দেয়। আমি তো ভয় হয়ে ওর পেছনে পড়ে আছি। সংসারে অভাব, মানুষের চোখে কোনো দাম নেই, এটা আমি আর মানতে পারছি না। তুমি আবার কি ভাবতে বসলে এই অবেলায়? তোমার এমন ভাবনা মানেই তো সেই কারো ক্ষতি করার ভাবনা। ওর সব কিছু আমার চাই,
জমি দোকান ফসল সম্মান সব যদি বুদ্ধি খাটানো যায় তবে সহজেই আমার হয়ে যাবে। হারান সৎ সহজ সরল, তাকে ধোঁকা দেওয়া কঠিন হবে না। ধীরে ধীরে ওর চারপাশ থেকে সব কেড়ে নেব, ও বুঝতেই পারবে না কখন সর্বশান্ত হয়ে গেল। এমনিতেই তোমার ভাইয়ের জমিগুলো বাবা বেঁচে থাকতে চালাকি করে নিয়ে নিয়েছো, এখন আবারও হিংসা করছো? তোমার মতলব বুঝি না বাপু। হাটে শাড়ি ভালোই বিক্রি হলো, বিধাতার অশেষ কৃপা। আজ ভাবছি মালতীর জন্য কিছু নেব, ও তো সারা জীবন আমার পাশে কষ্টে থেকেছে। আরে হারান ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে আজ কিছু কিনবে। তা কি চাই বলো, আমি বের করে দেখাচ্ছি। ভালো দেখে একটা হার দেখাও দেখি ভাই, যাতে টেকসই হয়। আমার বউ মালতীকে দেব, আগে তোকে তেমন কিছুই দিতে পারিনি। এই দেখো, খাঁটি সোনার কাজ, গ্রামে এটাই সবচেয়ে জনপ্রিয়। দামও বেশি নয়, কিন্তু দেখতে রাজকীয়। বাহ, একেবারে মালতীর জন্য মানানসই, ওর গলায় দিলে বেশ মানাবে। দাও, এটাই দাও। তোমার মতো সৎ মানুষ সবসময় ভালো কিছু পাওয়ারই যোগ্য। এই নাও ভাই, বেশি লাভ করেনি তোমার কাছ থেকে। তুমিও খুব ভালো মানুষ, বিধাতা তোমার মঙ্গল করুক। আরে শেখরা ভাই, কাকে যেন দেখলাম একটু আগে হাড় কিনে নিয়ে গেল। ও, তোমার ভাই হারান শাড়ি বিক্রি করে টাকা পেয়েছে, তাই তার বউয়ের জন্য একটা হাড় কিনে নিয়ে গেল। তাই নাকি? দেখছি তো ভাইয়ের সুখ তো দিনকে দিন আকাশ ছুঁয়েছে। তোমার ভাইয়ের বউয়ের মুখে হাসি ফোটাতে চাইছে, এতে দোষের কি আছে? ভালোবাসা শাড়ি বিক্রি করে এত টাকা পাওয়ার কথা তো না, আমার মনে সন্দেহ হচ্ছে। গদাইদা, তুমি কিন্তু হিংসের আগুনে জ্বলছো। অন্যের সুখে হিংসে করা উচিত নয়, শোনোনি? হিংসে মানুষকে ধ্বংস করে। ওসব জ্ঞান আমার দরকার নেই। হ্যাঁ, সময় এলে তুমি দেখবে হারানের সুখ বেশি দিন টিকবে না। হাই রে, কত কি আর দেখবো? এক ভাই মাটির মানুষ, অন্যজন লোভী আর হিংসুটে। মালতী, ও মালতী, কোথায় গেলে? দেখে যাও কি এনেছি তোমার জন্য। আজ তোমার জন্য একটা ছোট্ট চমক এনেছি। চোখ বন্ধ করো তো দেখি। আহারে, আমি কি আর এত ভাগ্য নিয়ে এসেছি? তবু বলো দেখি কি এনেছো। এই যে, হাট থেকে তোমার জন্য একটা হার কিনেছি। অনেক বড় কিছু না, তবে আমার ভালোবাসার চিহ্ন। গলায় পরে দেখাও দেখি কেমন দেখতে লাগে তোমায়। হ্যাঁ গো, আমি কোনো দিন ভাবিনি তুমি আমাকে এমন কিছু উপহার দেবে। আমার কাছে এটাই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। আজ আমি অনেক খুশি, তুমি সত্যি অনেক ভালো গো। মা মা, তাড়াতাড়ি গলায় পড়ো, তোমাকে একেবারে রানীর মতো লাগবে। আমিও দেখি তোমাকে কেমন দেখতে লাগে। দেখো তো কেমন মানিয়েছে, আমার কাছে তো খুব সুন্দর লাগছে। হারটা ভীষণ সুন্দর। আজ এই হার পেয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী স্ত্রী। সত্যি আমার মাকে আজ রাজরানী লাগছে। এদিকে গদাই হারানের ঘরের বাহিরে দাঁড়িয়ে চুপি চুপি সব কথা শুনছে। শাড়ি বিক্রি করে এত টাকা? দাঁড়াও ভাই, এই সুখ তোমার বেশি দিন কপালে টিকবে না। দেখো ভাই, হারানের জমি দোকান এমনকি বাড়িটাও আমি চাই। ও সৎ মানুষ, তাই সহজেই ধোকা দেওয়া যাবে। ও কিভাবে? এ তো আপনার আপন ভাই, তার সম্পত্তি আপনার নামে আনতে গেলে কৌশল দরকার। শুনেছি আগেও আপনি তার সম্পত্তি ধোকা দিয়ে লিখে নিয়েছেন। আচ্ছা, তুমি কি এখানে টাকা ছাড়া এসেছো নাকি যে হারানের পক্ষে কথা বলছো? আরে না না দাদা, রাগ করেন কেন? তাহলে আপনি কি করতে চান সেটা আমায় খুলে বলুন। আমি চাই কিছু কাগজ তৈরি করে দাও, যাতে ও বুঝতে না পেরে সই করে দেয়। ভেবেই নেবে এটা আমার জমির নিরাপত্তার কাগজ। ব্যাপারটা একটু ঝুঁকিপূর্ণ, তবে অসম্ভব নয়। তাকে বলতে হবে আপনার যে জমিগুলো আছে তা বাঁচাতে হারানোর সই লাগবে।
ঠিক কথা। তবে যদি বলি জমি বাঁচানোর জন্য সই করতে হবে, তবে অস্বীকার করতে পারবে না, সে আমি খুব ভালোভাবেই জানি। আমি তাহলে কাগজ তৈরি করি, আপনি শুধু সময় মতো হারানকে নিয়ে আসবেন, বাকিটা আমি নিজেই সামলে নেব। আমি আসি। ঠিক আছে, এবার হারান বুঝবে মজা। হারান ভাবছে সে সুখী, দেখবো এত সুখ কোথায় যায়। এই হারান দাদা, আমি অনেকদিন ধরে কাজ খুঁজছি, সংসারে খাওয়ার খুব অভাব। আপনার দোকানে যদি আমাকে রাখেন আমার খুবই উপকার হতো। মহেশ, তুই পরিশ্রমী ছেলে, কাজ চাইলে তোকে ফিরিয়ে দেবো কেন? আজ থেকে তুই আমার দোকানেই থাকবি, দিন শেষে টাকা নিবি, দেখবি সংসারটা দিব্যি চলে যাবে। সত্যিই হারান দা, আমার অনেক বড় উপকার করলে গো তুমি। আরে এত উপকারের কিছু নেই, পরিশ্রমী মানুষ যে একটা কাজ পেলো এতেই আমি খুশি। দাদা ভাই, তোমার দোকানের বেশ সুনাম দেখলাম, অনেকেরই উপকার করছো, আমার একটা উপকার করো না। তুই আমার ভাই, এগুলো বলে আমায় লজ্জা দিস কেন? তোর কি লাগবে সেটা বল। এই আমার জমির বিষয়ে অফিসে যেতে হবে, আমার জমি বাঁচাতে তোমার সই লাগবে, নইলে সব যে অন্য লোকে নিয়ে নেবে। তুমি আমায় সাহায্য করবে না দাদা? এই কথা। আচ্ছা চল। মহেশ, আমি আসি, দোকানটা তোর হাতে রেখে গেলাম, দেখিস যেন কোনো অসুবিধা না হয়, খদ্দেরদের সাথে ভালো ব্যবহার করবি। তুমি নিশ্চিন্তে যাও হারান দাদা, আমি সবটা সামলে নেব। এই যে ভাই, কেরানিকে বলেছি জমির নিরাপত্তার কাগজ বানাতে, শুধু টিপসই দিলেই হবে, এতে আমার জমি নিরাপদ থাকবে, আর কেউ নিতে পারবে না। আমি লেখাপড়া জানি না, তবে তুই বলছিস জমি রক্ষার কাগজ, তাই সই করলাম। ভাইকে তো আর সন্দেহ করা যায় না। এইখানে একটা টিপ দিন হারেন দাদা, একবার সই করলেই কাজ শেষ। হারান এত কিছু না ভেবে সরল মনে কাগজে টিপসই দেয়। অন্যদিকে সেই কাগজ হাতে পেয়ে গদাই খুব খুশি হয়। এই তো হয়ে গেছে, এবার তুমি বাড়ি যেতে পারো, তোমাকে একটু কষ্ট করালাম, কি করব বলো, জমি বলে কথা, ছেড়ে তো আর দিতে পারি না। তুই আমার ভাই, তোর জন্য এটুকু করতেই পারি। আচ্ছা, আমি এখন দোকানে ফিরি, মহেশকে একা রেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, বাকিটা আমি সামলে নেব। শোনো হারান্দা, আজ থেকে এই বাড়ি দোকান আর তোমার নয়, তুমি কাল নিজে সব আমার নামে লিখে দিয়েছো, এখন সব আমার নামে। কি বলছিস ভাই? আমি তো ভেবেছিলাম তোর জমি রক্ষার কাগজে সই করছি, তুই আমাকে ঠকিয়েছিস। এটা তুই কিভাবে করতে পারলি ভাই? হায় বিধাতা, ভাই হয়ে এমন সর্বনাশ করলে! আমরা আপনাদের কি ক্ষতি করেছিলাম? তিন্নির বাবা আপনার সব সময় খেয়াল রেখেছে, এমন লোকটাকে আপনি ঠকাতে পারলেন? এই ভিটে বাড়ি ছাড়া যে আর কিছুই নেই আমাদের, যা ছিল তুই আগেই সব লিখে নিয়েছিলি। কাকু, তুমি আমাদের ঘর কেড়ে নিলে কেন? বাবা তো তোমাকে সব সময় ভালোবাসতো। ভালোবাসায় পেট ভরাই না। হ্যাঁ, আমি যা করেছি আমার পরিবারের জন্য করেছি, এখন এই বাড়ি আমার, এখন তোমরা চলে যাও, নইলে লাঠিয়াল দিকে তোমাদের পিটিয়ে বের করবো। কি হচ্ছে এখানে? গদাইদা, আপনি কি সত্যি ভাইয়ের বাড়ি কেড়ে নিলেন? কিসের কেড়ে নিয়েছি? কিসের কেড়ে নিয়েছি? এটা আমার জমি, দলিলে হারান দাদার টিপস হয়ে আছে, এখন থেকে এই বাড়ি দোকান সব আমার, তুই যদি চাস আমার সঙ্গে থেকে কাজ করতে পারিস। মহেশ, ওই দোকান তো আর আমার নেই, তুই বরং গদাইয়ের সঙ্গেই থাকিস, ওর কাছে থাকলে তোর জীবনে অভাব হবে না। আমার তো আর কিছুই রইলো না। না হারান ভাই, আমি সেই বিশ্বাসঘাতকের সঙ্গে থাকবো না, আমি তোমার সঙ্গী, আমি তোমার সাথেই যেতে চাই। মহেশ, বিধাতা তোকে ভালো রাখুক, গরিবের এই দুর্দিনে তুই আমাদের পাশে দাঁড়ালি। মহেশ কাকা, তুমি আমাদের সত্যিকারের আপন, তুমি থাকলে আমরা একা নই। তোমাদের কথা শেষ হয়ে থাকলে এবার বেলা থাকতে থাকতে যেতে পারো, এ বাড়ি এখন আমার, তোমাদের আর কোনো অধিকার নেই।
ভাই, সুখ জোর করে নেওয়া যায় না। তুই যা করেছিস তার বিচার ওপরওয়ালা দেবেন। আমি শুধু তোর মঙ্গল চাই। চল মা। বাবা, ওদিকে একটা ভাঙা বাড়ি আছে, আমার মনে হয় ওখানে কেউ থাকে না। চলো গিয়ে দেখি রাতটা কাটানো যাবে কিনা। চল ভেতরে গিয়ে দেখা যাক জায়গাটা থাকার মতো কিনা। যদি থাকা যায় তবে তো ভালোই, অন্তত মাথা গোজার একটা জায়গা হবে। জায়গাটা শুনশান লাগছে, আমার ভয়ও লাগছে আবার। কিন্তু কি করা যাবে, হাতের কাছে থাকার মতো জায়গাও নেই। ভয় পাবেন না, আমি আছি আপনাদের সঙ্গে। এই বাড়ি যদি ফাঁকা হয় আমরা গুছিয়ে নেব। আরে ভেতরে তো আলো জ্বলছে, মনে হচ্ছে কেউ আছে। বাবা, ভেতরে একজন বুড়ি শুয়ে আছে, খুব অসুস্থ মনে হচ্ছে। আহারে, মানুষটা হয়তো একা থাকে, আমাদেরও মাথা গোজার জায়গা নেই, আর ওনারও দেখাশোনা করার কেউ নেই মনে হয়। আমরা এখানে থাকতে পারলে তার দেখাশোনার লোক হতো। হারান ধীরে ধীরে বুড়ির বিছানার কাছে গিয়ে বসে। বুড়িমা, আপনাকে অসুস্থ দেখাচ্ছে, এখানে আপনার সাথে কেউ থাকে না? কে কে এলে তোমরা? আমি 2 দিন ধরে অসুস্থ, কারো সাহায্য পাইনি, চোখেও তেমন দেখি না। ঠাকুমা, তুমি জল খাও, আমরা এসেছি সাহায্য করতে। আমাদের বাড়িটা আমার কাকু কেড়ে নিয়েছে জানো। তুমি কি আমাদের এখানে থাকতে দেবে? বিধাতা তোমাদের পাঠিয়েছেন। এতদিন একা ছিলাম, আজ মনে হচ্ছে আমারও পরিবার আছে। তোমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারো, এতে আমি খুশি হব। আমরা একসাথে থাকবো মা, আমরা সেবা করে আপনাকে সুস্থ করে তুলবো। দেখবেন আপনি জলদি ভালো হয়ে যাবেন। হ্যাঁ, এই বাড়ি হবে আমাদের নতুন আশ্রয়। সৎ পথে থেকেই আমরা আবার শুরু করব। হুররে, এখন আমাদের নতুন বাড়ি হলো, আর আমরাও ঠাকুমার সঙ্গে থাকবো। তাহলে হারান দাদা, সবই তো মিটে গেল। আজ আমি আসি, নয়তো অনেক রাত হয়ে যাবে বাড়িতে পৌঁছতে। ওদিকে বউ ছেলে মেয়ে চিন্তায় আছে। হ্যাঁ রে মহেশ, তুই অনেক করেছিস আমাদের জন্য, আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ গো, আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। বুড়িমার কাছে যা ছিল তা কাল সকলে মিলে খেয়েছি, আজ কি খেতে দেব তোমাকে? আমার হাতে তো কোনো টাকা নেই যে কিছু আনবো। এখন কি হবে মালতী? এতগুলো মানুষকে না খাইয়ে কিভাবে রাখবো? বিপদে যিনি আমাদের আশ্রয় দিলেন তারও কোনো উপকারে আসতে পারছি না। হে বিধাতা, এখন আমি কি করব? ওগো, আমার হারটা আছে, এটাকে সাময়িকভাবে বন্ধক রেখে তুমি বাজার গিয়ে খাবার নিয়ে এসো। না না, এটা হয় না মালতী। এত বছরের সংসারে এই একটা হার দিয়েছি তোমায়, এটা এখন কিভাবে নিয়ে নেব? আমি এটা করতে পারবো না। কি বলছো তুমি? তোমাদের সকলকে না খাইয়ে রেখে আমি সোনার হার গলায় দিয়ে ঘুরে বেড়াবো? এটা তুমি কিভাবে ভাবলে বলো তো? আর তুমি তো ওটা বন্ধক রাখবে, বিক্রি তো আর করতে বলিনি। তুমি চিন্তা করো না, আমি কাজ খুঁজি যেন তোমাদের কষ্ট না হয়। আর এই গায়ে আমায় তেমন কেউই চিনে না। যে করেই হোক একটা ব্যবস্থা করতে হবে, তবুও হার নিতে পারবো না। তুমি আর কিছু বলো না তো, যখন তোমার টাকা হবে তখন না হয় ছাড়িয়ে এনে দেবে। ঠিক আছে দাও, তুমি যখন এত করে বলছো নিয়ে যাচ্ছি। আমি এটা তোমায় ঠিক ফিরিয়ে এনে দেবো, দেখো। আমি জানি তুমি পারবে, তোমার মতো সৎ আর পরিশ্রমী মানুষ ভালো কাজে নিশ্চয়ই সফল হবে। হারান মালতীর কাছ থেকে গয়না নিয়ে শেখরার কাছে তা বন্ধক রেখে কিছু টাকা নিয়ে বাজারে যায়। এখন কিছু টাকা দিয়ে খাবার কেনা যাবে, সবার মুখে অন্তত খাবার তুলে দিতে পারবো। এছাড়া কিছু একটা করতে হবে, সংসারটা চালাতে হবে তো।
আরে হারান দাদা, এই সাত সকালে বাজারে কি করছো? আমি আরো ভোরে উঠেই তোমার খোঁজ নিতে চলে এলাম। এসেছিস ভালোই করেছিস। আয় তো দেখি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি। ও দাদা, ফুলকপি নেই আপনার কাছে? সারা বাজার ঘুরে দেখলাম, কারো কাছেই তো নেই ফুলকপি। বউ যে ফুলকপি নিয়ে যেতে বলেছে। ফুলকপি ও পাবেন কোথায়? এবছর কেউ ফুলকপি চাষ করেনি, তাই ফুলকপি চাইতে অনেক বেশি, দামও বেশ ভালো। বাজারে শোনা যাচ্ছে ফুলকপির চাহিদা এবার অনেক বেশি। এই সুযোগ কাজে লাগাতে হবে। কিছু ফুলকপির বীজ কিনে বাড়িতে নিয়ে গিয়ে চাষ শুরু করতে হবে। ভাই, ফুলকপির বীজ কত করে? একদম এক প্যাকেট 40 টাকা, কম হবে না। একেবারে 40 টাকা? কি আর করার, দিন 2 প্যাকেট। এই নিন দাদা, খুবই ভালো মানের বীজ। দাদা, বীজ তো কিনলে, চাষ করবে কোথায়? অন্যের ঘরে থাকো, জমি কোথায় পাবে? ও নিয়ে ভাবিস না মহেশ। বুড়িমার বাড়ির পাশে যে নদী আছে, আর নদীর পাশে জমিতে ফুলকপি চাষ করব। তবে সেচের টাকাও বেঁচে যাবে। এখন চল, বাড়িতে চল। হারান আর মহেশ বাড়ি ফিরে সব কথা মালতী আর বুড়িমাকে বলে। হারানের এমন বিচক্ষণতা দেখে তারা খুব খুশি হয়। আজ থেকে তবে চাষ শুরু করো। বিধাতার কৃপায় আর তোমাদের পরিশ্রমে তোমরা ঠিক সফল হবে গো। হ্যাঁ গিন্নি, চাষের কাজে যাচ্ছি। গাঙের পাড়েই চাষ করব। আমাদের তো আর জমি নেই, ওটা সরকারি জমি। ওখানে চাষ করলে কেউ কিছু বলবে না। হ্যাঁ বাবা, আশীর্বাদ করি তোমরা সফল হও। বাবা, আমি তোমাদের সাথে যাব। গাঙের পাশে ফুলকপির বীজ রোপণ করব। ঠিক আছে, আয় মা। এই তো জমি তৈরি হয়ে গেছে। তুই খুব উপকার করলি তোর গরু দুটো এনে। হারান দাদা, যতদিন লাগে আমি তোমায় সাহায্য করব, তুমি কিছু ভেবো না, আমি তোমার সাথেই আছি। এ চাষ সফল তোমায় করতেই হবে। হ্যাঁ মহেশ কাকু, আমিও তোমাদের সাহায্য করব, যেন খুব তাড়াতাড়ি বীজ থেকে চারাগুলো বেরিয়ে আসে। হ্যাঁ রে মা, তোরা সাহস না দিলে তোর বাবা যে ভেঙে পড়তো। চল চল, এবার বাড়ি যাই। হারান দাদা, তুমিও চলো, রোদে একদম কালো হয়ে গেছো। তিনি প্রতিদিন নিয়ম করে ছোট নদী থেকে জল এনে জমিতে ছেটায়। হারান আর মহেশও বীজগুলোর পরিচর্যা করতে থাকে। এভাবেই কেটে যায় অনেক দিন। ওগো, শুনছো? তোমার ফুলকপির বাগানের কি খবর? অনেক দিন তো হলো, শুনলাম বাজারে এখনো ফুলকপির বেশ চাহিদা। এই তো কদিন আগে গিয়ে দেখে এলাম, ফুলকপি বেশ ভালোই বড় হয়েছে। আজ দেখি মহেশকে নিয়ে কিছু ফুলকপি তুলে বাজারে নিয়ে যাব। আশা করি ভালোই বিক্রি হবে। সত্যি বাবা, আজ ফুলকপি তুলবে? তাহলে আমিও যাব। অনেক বড় হয়েছে ফুলকপি, তাই না বাবা? তোদের যত্ন না পেলে এত তাড়াতাড়ি ফলন দিত না রে মা। আমিও যাব, আমাকেও নিয়ে যাও। বুড়িমা, তুমিও চলো না আমাদের সাথে। আমি এসব কথা শুনে খুবই খুশি। তোরাই যা, আমি বুড়ো মানুষ বাড়িতেই থাকি। আচ্ছা বুড়িমা, তবে চলো। মালতী, গাঙের পাড়ে যাই, গিয়ে ফুলকপি তোলার ব্যবস্থা করি। মা, মা, দেখো ফুলকপি সব বড় হয়ে গেছে। আহা, বিধাতা কি সুন্দর ফলন দিয়েছেন আমাদের। আর খিদের কষ্ট করতে হবে না, সংসারটা এবার ভালোভাবে চলবে। মালতী, এবার ফুলকপি বিক্রি করব, আর তোমার হাটটা তোমাকে আবার ফিরিয়ে দেবো, দেখো। আহা, আমার কি যে আনন্দ হচ্ছে জানো বাবা। কতদিন পর আমরা সবাই এত খুশি। বাবা, আমি একে একে সব ফুলকপি তুলতে চাই। কাল মহেশকে নিয়ে বাজারে যাব বিক্রি করতে। ছেলেটা এমন ফলন দেখলে সত্যিই খুশি হবে। আরে হারান দাদা, আমার নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছি না, এত ফলন হবে। যাক যাক যাক, তোমার কষ্ট বিফলে যায়নি তাহলে। আমার একার ফসল না রে মহেশ, তোরা সাথে না থাকলে এমন সম্ভব হতো না। এই দেখ, কথা বলতে বলতে অনেক ফুলকপি তুলে ফেললাম।
চল এবার বাজারে যাই, নইলে যে বড্ড দেরি হয়ে যাবে। ফুলকপি নিয়ে যান ও দাদা ও দিদি, বড় বড় টাটকা টাটকা ফুলকপি নিয়ে যান, নিজ হাতে চাষ করা ফুলকপি। ও মা, তুমি দেখি সত্যি ফুলকপি এনেছো? আমি তো ভেবেছিলাম এবছর আর ফুলকপি খেতেই পারবো না। এতদিন ধরে আসছি বাজারে, কেউ ফুলকপি দিতেই পারলো না। ধন্য ভাই হারান, তুমি আমাদের জন্য ফুলকপি খাওয়ার ব্যবস্থা করলে। এদিকে গিন্নি রোজ ফুলকপি ফুলকপি করে মাথা খারাপ করে ফেলেছে। আজ বেশি করে ফুলকপি কিনে নিয়ে যাব। অস্থির হতে হবে না, যার যতটুকু লাগবে আমাকে বলেন, আমি দিচ্ছি। কাল আরো অনেক ফুলকপি আছে আমার জমিতে। তুমি বাঁচালে, রোজ এই ফুলকপি পেলে মন্দ হয় না। এভাবে হারানের সব ফুলকপি বিক্রি হয়ে যায়। ফুলকপির আর কোথাও দোকান না থাকায় হারানের অনেক লাভ হয়। কি হলো, আমার ব্যবসা শেষ হয়ে গেছে। শাড়ি বিক্রি করে তো লাভ করতে পারছি না, বরং যা পুঁজি ছিল সব শেষ। তার উপর আবার কত টাকা ধার করে রেখেছে, সব যে কিভাবে শোধ করব। দাদা, ক্রেতারা কমেছে, আপনার শাড়ির মান ভালো না তাই কেউ কেনে না। এখন দোকান বন্ধ করে বাড়িতে বসে থাকা ছাড়া আর উপায় নেই। হাই হাই হাই, এত ক্ষতি, কেউ আমাকে সাহায্য করছে না, সবাই আমাকে ত্যাগ করেছে। এদিকে পাওনাদাররা হন্যে হয়ে খুঁজছে। এখানে আমাকে ধরে ফেলার আগেই আমাকে পালাতে হবে, নইলে কপালে শনি আছে। তোমার সাথে থেকে আমি অনেকের কাছে টাকা নিয়েছি, এখন আমার পালানো ছাড়া উপায় নেই দেখছি। তোমার দোকানে থেকে কোনো লাভই হলো না। মালতী, আজ থেকে এই হাটটি আবার তোমার। আমরা ফুলকপি বিক্রি করে ভালো অর্থ আয় করেছি, তাই দিয়ে হাটটি ছাড়িয়ে এনেছি শাকরার কাছ থেকে। বিধাতার অশেষ কৃপা যে তোমাদের সব ফুলকপি বিক্রি হয়ে গেছে, এর থেকে খুশি আর কি হতে পারে। তুমি আবার আমাকে হার ফিরিয়ে দিলে। তোমাদের সকলের আশীর্বাদ আর পরিশ্রম আবার আমায় সফল করেছে মালতী। দেখো, এখন আমাদের সংসার আবারও স্বস্তিতে। স্কুলের খরচ, বাজারের খরচ সব ঠিক থাকবে। হ্যাঁ, এখন আমরা আর অভাবে থাকবো না। সততার সঙ্গে পরিশ্রম মিলিয়ে আমরা আবার স্বাবলম্বী হলাম। ভাই হারান, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করে দাও। তোমার তো এখন ভালোই অবস্থা, আমাকে সাহায্য করো। পাওনাদাররা আমায় হন্যে হয়ে খুঁজছে, দোকানটাও করতে দেয় না আমায়। তুই আমার ছোট ভাই, তোকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি আমাকে একটু সাহায্য করলে আমার সব দেনা মিটবে। হ্যাঁ, আমি তো দেনা মেটাতে সাহায্য করতে পারি, কিন্তু মনে রাখিস আমার সবকিছু আমাকে ফিরিয়ে দিতে হবে, নইলে আমি তোকে সাহায্য করতে পারবো না। ঠিক আছে ভাই, আমি সব ফিরিয়ে দেব, শুধু আমাকে সাহায্য করো, না হলে ওরা আমায় ধরতে পারলে কোঁচুকাটা করবে। ঠিক আছে, আশা করি এবার সব ভুলে সৎভাবে চলবি। কাল আমি যাব, আশা করি আমার ভিটে মাটি ফিরিয়ে দিবি। আমি এবার আসি, বাজারে যেতে হবে। তার বলতে আমার খুব শিক্ষে হয়েছে। এই যে দেখছো জমির দলিল, এটা গদাইয়ের কথা মতো জাল দলিল বানিয়েছিলাম। আমি সাক্ষী এখন, আর এটার প্রয়োজন নেই, তোমার সামনেই ছিঁড়ে ফেললাম। আমি কখনো ভাবতেই পারিনি তোমরা আমায় সহজ সরল পেয়ে এমন করবে। যাই হোক, শেষ পর্যন্ত তোমরা সৎপথে এলে, এতে আমি খুশি। আর লজ্জা দিও না দাদা, আজ থেকে তোমার সম্পত্তির ওপর আমার আর কোনো লোভ নেই। এই নে, এই টাকা দিয়ে তোর কিছু দেনা শোধ কর, এরপর বাকি টাকা তোর দায়িত্ব। আমি বরঞ্চ তোকে আমার দোকানে একটা কাজ দিতে পারি। তুমি অনেক বড় উপকার করলে, তবে আমি চেষ্টা করব সব টাকা ফিরিয়ে দিতে। মহেশ, সব দেখে রাখিস, ওকে সব বুঝিয়ে দে যাতে কোনো গোলমাল না হয়। ঠিক আছে হারান দাদা। বিধাতার কৃপায় আমরা আমাদের সব ফিরে পেয়েছি। বুড়িমা, তুমিও আজ থেকে আমাদের সাথেই থাকবে, তোমাকে আর একা একা থাকতে হবে না। এতদিন আমার সেবা করলি, এখন তোদের সাথে থাকতে বলছিস? ঠিকই তো বলেছে মালতী, আমাদের দুঃখের দিনে তুমি আশ্রয় দিয়েছিলে, এখন আমাদের সব ফিরে পেয়েছি বলেই কি তোমায় একা ছেড়ে চলে আসবো নাকি? হ্যাঁ বাবা, আমি খুব খুশি। সৎ মানুষদের কখনো খারাপ হয় না, আর অসৎ মানুষ একদিন না একদিন ঠিকই বিপদে পড়ে।